দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আবাসন খাতে মন্দাবস্থা। কেন এই মন্দাবস্থা? আমরা জানি গত 2-3 বছর ধরে এই খাতের অবস্থাটা বেশি খারাপ। তো সেই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং এখনো পর্যন্ত তেমন কোনো আশার আলো দেখা যাচ্ছে না। কেন এই পরিস্থিতি, উত্তরণের উপায় কি, এসব বিষয় নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকের লিড রিপোর্টটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী আব্বাস উদ্দিন নয়ন। তিনি বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট। আমরা আজকে তাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তার কাছ থেকে বিষয়টি নিয়ে বিস্তারিত শুনতে। নয়ন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এই যে আবাসন খাতে মন্দাবস্থা, কারণ কি? ধন্যবাদ রিয়াদ হোসেন। তো আপনি যেমনটা বলছিলেন যে আসলে আমাদের আবাসন খাতে 2-3 বছর ধরে প্রায় মন্দা যাচ্ছে, এখনও কোনো আশার আলো নেই অ্যাকচুয়ালি। তো এটার সাথে আমি একটু অ্যাড করি, 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে ব্যবসায়ীরা আসলে নতুন করে হোপ দেখছেন। ফেব্রুয়ারি ইলেকশনের পরে, সর্বশেষ ইলেকশনের পরে। তবে আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে একটু স্লো, কিন্তু এই সময়টা একটু ভালো। আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন, এবার সেটাই আসি। আপনি যেমনটা বলছিলেন যে আসলে কেন এই মন্দাবস্থা। আপনি জানেন যে আমাদের আবাসন খাত 2010 সালের পরে একটা বড় সময় ধরে খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 10 সালে শেয়ার বাজার ধসের সঙ্গে সঙ্গে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে অনেক বড় ধস নামে। রিয়েল এস্টেট সেক্টর মেইনলি 15 সাল থেকে একটু একটু করে উঠছিল, সেটা 18-19 সাল পর্যন্ত বেশ ভালোই ঘুরে দাঁড়িয়েছিল। করোনার সময়টায় আবার পড়ে গেছে। এরপরে 21 সাল, 22 সাল, 23 সাল, এই 3টা বছর বেশ ভালো আবার আমাদের রিয়েল এস্টেট সেক্টর কাটিয়েছে। সরকারও করোনার সময়টাতে মেইনলি রিয়েল এস্টেট কিছু সাপোর্ট দিয়েছে, কর অবকাশ সুবিধা সহ, ব্ল্যাক মানি ইনভেস্টমেন্ট করার সুবিধা সহ দিয়েছিল। কিন্তু এই যে 2024 সালের 5ই আগস্ট, মেইনলি 5ই আগস্টের আগে আরও 2 মাস আন্দোলন ছিল। সেটা একটা বড় ধাক্কা আসে এই সেক্টরে। মেইনলি আপনি জানেন যে যারা রিয়েল এস্টেট কিনে বা আবাসন বাড়ি গাড়ি কিনে সবাই একটু টাকাওয়ালাই হয়। আর আমাদের রাজনৈতিক সিস্টেমের কারণেই তো যারা আসলে ক্ষমতায় থাকে তারাই টাকার মালিক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই টাকার মালিকরা যখন পালিয়ে যায় অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে, বা কেউ পালিয়ে গেছে, কেউ গা ঢাকা দিয়েছে, আবার কেউ দেশ থেকে চলে গেছে, রিয়েল এস্টেট সেক্টর একটা বড় ধাক্কা আসে। অথবা কারো যদি অপ্রদর্শিত ইনকাম বা কালো টাকা থেকে থাকে, তিনি সেটা আনতে পারছিলেন না অ্যাকচুয়ালি। আবার কেউ চিন্তা করছে যে আমার তো রেগুলারই ইনকাম আসে, কালো টাকা হোক বা বাজারের তার থেকে ডাক নেওয়া থেকে হোক, সেই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে। তো এসব কারণে আসলে সেই 5ই আগস্টের পর থেকেই আসলে আবাসন সেক্টরটা একটু খারাপ সময় যাচ্ছে। অনেকে হলো ফ্ল্যাট, যারা রেগুলার টাকা দিচ্ছিল টাকা দিতে পারছিল না, ইনস্টলমেন্ট ফেল হচ্ছে। কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে খুঁজে পাচ্ছিল না। আবার হলো ইন দ্য মিন টাইম আস্তে আস্তে আপনি জানেন যে ডলার 2021 সাল থেকে ডলার ভ্যালুয়েশনের কারণে নির্মাণ ব্যয় অনেক বেড়ে যাচ্ছিল। তো এসব কারণে আসলে প্রথম একটা হলো ক্যান্সেলেশন, মানে বুকিং ক্যান্সেলেশন হচ্ছিল। আবার অনেকে টাকা দিতে পারছিল না, যে সংখ্যাটা 30-35% পর্যন্ত উঠে গেছিল। আবার অন্যদিকে জানেন যে সরকারগুলো এই করোনার পরপরই আমাদের ডলার নিয়ন্ত্রণে রাখার জন্য, ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। তো ম্যাক্সিমাম আসলে কোম্পানিগুলো, রিয়েল এস্টেট কোম্পানি বা ব্যক্তি পর্যায়ে, তারা আসলে হাউজিং লোন নিয়ে এই প্রজেক্টগুলো করেন, সেটাও আসলে আটকে গিয়েছিল। এরপরে আবার হলো এই যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দাম বলেছিলাম, এটা মূলত এই 3-4টা কারণেই আসলে আমাদের রিয়েল এস্টেট সেক্টরটা গত 1.5 বছর ধরে খুব খারাপ সময় কাটিয়েছে। 12 ফেব্রুয়ারি ইলেকশনের পরে তারা আশা করছে একটু একটু করে ঘুরে দাঁড়াবে, এবং শুরুও করছিল, বাট আবার সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ। এই যে আপনি বললেন যে আমাদের বুকিং ক্যান্সেলেশন অথবা বিভিন্ন শ্রেণীর ফ্ল্যাট বিক্রয়ের পরিসংখ্যান কিছুটা কমতে দিকে, আমাদের কাছে কোনো পরিসংখ্যান আছে কীরকম কমছে? আচ্ছা, বাংলাদেশে আসলে তো পরিসংখ্যান খুব কম, মানে আপনি যদি খোঁজেন যে আসলে কোনো সংস্থা থাকে পরিসংখ্যান, সেটা একদমই নাই। আমি আসলে অনেক কোম্পানির সঙ্গে কথা বলেছি। কোম্পানিগুলোর কাছ থেকে কথা বলে যতটুকু জেনেছি, সেটা হলো যদি যেগুলো বড় কোম্পানি, এদের মধ্যে কোম্পানিগুলোর আসলে প্রায় 25-30% পর্যন্ত বুকিং ক্যান্সেলেশন আছে। তার মানে হলো সব বুকিং ক্যান্সেল না, এর মধ্যে কিছু আছে ইনস্টলমেন্ট দিতে পারে না বলে তারা আসলে স্টপ রেখেছে, এটা আসলে তারা ক্যান্সেলেশন হিসাবে দেখাচ্ছে। আর ছোটো কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানি 50% পর্যন্ত বুকিং ক্যান্সেলেশনের মধ্যে পড়েছে। আর হলো লাক্সারি কোম্পানিগুলো, যেগুলো আসলে খুব লাক্সারি ফ্ল্যাট বানায়,
তাদের আসলে তারা আসলে বুকিং ক্যান্সেলেশনের টাকা তারা স্বীকার করছে না। তারা বলছে আসলে তাদের হলো কিছু ক্লায়েন্ট যদি দিতেও না পারে, 10-15% ক্লায়েন্ট যারা ইনস্টলমেন্ট দিতে পারেনি বা খুঁজে পাচ্ছে না, ওগুলো তারা অন্যদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছে। যদি আগের মালিক ফেরত আসে সেক্ষেত্রে তারা হলো তাদেরকে বলছে যে আমরা তাদের টাকা দিয়ে দেবো। এভাবে মানে এই ক্যান্সেলেশনের সিস্টেমটা হলো এমন। আর হলো আপনি যেটা বলছিলেন যে প্রাইস বৃদ্ধি, আর কি কারণ, যেমন হলো র মেটেরিয়ালের দাম বৃদ্ধি। র মেটেরিয়ালের দাম প্রায় 25% থেকে 30% বেড়েছে এর মধ্যে। যেমন আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ঠিক 5ই আগস্টের আগে, 5ই আগস্ট সরি, যুদ্ধের কারণে ইরান আমেরিকা যুদ্ধ শুরু হওয়ার আগে রটের দাম ছিল 75,000 থেকে 80,000 টাকা টন, সেটা এখন 1 লাখ টাকার উপরে হয়ে গেছে। সিমেন্টের 450 টাকার সিমেন্ট 500 টাকার মতো হয়ে গেছে। 450 থেকে 670 টাকার মধ্যে যে সিমেন্ট ছিল সেটা 500 টাকার উপর হয়েছে। এই হলো আর কি ইন্ডাস্ট্রির। তো এখন ধরুন আবাসন সেক্টর তো নিশ্চয়ই অনেক বড় সেক্টর আমাদের ইকোনমিতে, এবং যে কোনো দেশের ইকোনমিকে বুঝতে হলে আবাসন খাত গ্রোথ অথবা ডিগ্রোথ এটা দিয়ে ইকোনমিকে মেজার করা যায়। এখন আমাদের আবাসন খাতের অবস্থা ভালো নয়, নিশ্চয়ই এটার সঙ্গে অনেকগুলো সাবসেক্টর আছে। ধরুন আপনি যেটা বললেন সিমেন্ট, স্টিল অথবা আরও অনেকগুলো সেক্টর, এর সঙ্গে হিউজ পরিমাণ মানুষও যুক্ত আছে। ওই সেক্টরগুলোর অবস্থা কী? আপনি ঠিকই বলেছেন। আসলে আবাসন সেক্টর শুধু আবাসন মানে বাড়িঘর এটাই না, আবাসনের সঙ্গে যুক্ত আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় 70টার মতো সিমেন্ট ফ্যাক্টরি আছে। তো এর মধ্যে ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন আসলে বসে আছে। এখন বসে নেই বললে যা, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিছু প্রোডাক্টিভিটি শুরু হয়েছে। ডিসেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম ফ্যাক্টরি বসেছিল। প্রায় আমাদের ক্যাপাসিটির প্রায় 70% অলস ছিল ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরে যখন শীত শুরু হয় তখন কিছু কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছিল, তখন থেকে একটু গতি আসছে। রডের ক্ষেত্রে একই রকম, আমাদের প্রায় রড সিমেন্ট মিল আমাদের 250-এর মতো কোম্পানি, সিরামিক সহ এই কোম্পানিগুলোর 50%-এর মতো তাদের প্রোডাকশন ক্যাপাসিটি, ওভারঅল প্রোডাকশন ক্যাপাসিটি বসেছিল ডিসেম্বরের আগ পর্যন্ত। ডিসেম্বরের পর থেকে একটু গতি আসছে। এখন আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আবার একটু গতি কমেছে। আর এখানে আপনি জানেন যে, আপনি যেমনটা বলছিলেন যে আমাদের ইকোনমির এটার ইম্প্যাক্ট, যেমন আবাসন খাতেই শুধুমাত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 35 লাখ মানুষের কর্মসংস্থান আছে। আবার এর সঙ্গে যদি রড সিমেন্ট যোগ করেন সেটা প্রায় 50 লাখ। আমাদের যদি আপনি যদি ইন্ডাস্ট্রি, ওভারঅল ইন্ডাস্ট্রি মিলে, মানে ইন্ডাস্ট্রির পরে সেকেন্ড সেক্টর হলো আবাসন খাত। তো এখানে যেমন 50,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে শুধুমাত্র রিয়েল এস্টেটে। এর বাহিরে আবার সিমেন্ট, রড এগুলো ধরলে সেই ইনভেস্টমেন্ট কয়েক লাখ কোটি টাকা হবে। তো এই পুরো ইনভেস্টমেন্টটা, পুরো এই 50 লাখের বেশি মানুষের কর্মসংস্থান এই রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে যুক্ত। কনস্ট্রাকশন সেক্টরও কিন্তু আসলে রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে যুক্ত। ওভারঅল সবগুলো সেক্টরের আসলে এই নেগেটিভ ইম্প্যাক্টটা আসলে আলটিমেটলি আমাদের ইকোনমির উপরে পড়ে। একটা হচ্ছে আবাসন সেক্টরের আমরা যেটা শুনলাম যে বাজে অবস্থার দিক মধ্যে আছে বা পার করছে, অন্যদিকে আমরা যেটা বললাম কনস্ট্রাকশন আদার যে সিমেন্ট, রড অথবা সিরামিক অথবা আরও অন্যান্য যেসব ইস্যুগুলো আছে, ইট, বালি, তো এগুলো তো সরকারের অন্যান্য যে কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত। আমরা জানি যে সরকারের উন্নয়ন প্রকল্প খুবই গতি কমে গেছে। তার মানে আগে যেরকম গতি ছিল কাজ হতো সেই কাজও কমে গেছে। তো ওই সেক্টরে যারা কাজ করছেন, শ্রমিক আছেন অথবা এর সঙ্গে যুক্ত অনেক মানুষ, যেটা আপনি বললেন প্রায় এটি বাদ দিলে আরও 15-20 লাখ এর মতো মানুষ আছে সেসব সেক্টরে, তারা এখন কি তারা একইভাবে কি তারাও ইয়ে হচ্ছে, মানে ওই শ্রমিকদেরও কি বিপদের মধ্যে তারাও কি আছে? অবশ্যই আপনি যেমনটা বলছিলেন যে আসলে মানে রড সেক্টর বা হইলো আবাসনের সঙ্গে কনস্ট্রাকশনের যে সরকারি প্রজেক্টগুলো, আপনি জানেন যে আমাদের 2-3 বছর আগে আমরা সবসময় মেগা প্রজেক্টের গল্প বলতাম যে আমাদের 10টা মেগা প্রজেক্ট চলছে। তো এর মধ্যে কয়েকটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, আর কিছু প্রজেক্টের কাজ এখন চলছে খুব ধিমে তালে। যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ 2টা পার্টে হচ্ছে, এই কাজটা একটু ফাস্ট। এর বাইরে বাকি সবগুলো প্রজেক্ট, যেমন মেট্রো রেলের কাজ আমাদের বন্ধ বললে একটা শেষ হয়ে গেছে, আরেকটা কাজ একটু শুরু হয়েছে আহমেদপুরের দিকে, আরেকটা কাজের গ্রাউন্ড বেশিরভাগ উন্নয়ন প্রকল্প বন্ধ। আবার এলজিডির যে কাজগুলো, এলজিডির কাজও আসলে বেশ স্লো। এলজিডি সারা দেশে যে রাস্তাঘাট সংস্কার বা রাস্তাঘাট নতুন করে নির্মাণ, ওগুলো স্লো। তো এখানেও আসলে হিউজ নাম্বার অফ আমাদের শ্রমিক কাজ করে, তাদেরও আসলে বন্ধ। এই জন্যই আসলে আমি যেমনটা বলছিলাম যে আমাদের সিমেন্ট সেক্টর প্রায় 70% আনইউজড ছিল ক্যাপাসিটি। এটার মূল কারণ আসলে এই যে এই কাজগুলো আসলে বন্ধ থাকা। তো আপনি মানে আমি যেটা বলছিলাম যে আসলে
এখানে ফ্যাক্টরিগুলো বন্ধ বা কনস্ট্রাকশন সেক্টর বন্ধ, এর কারণে আসলে 50 লাখের মতো মানুষ কাজহীন বা তাদের লাইফে ইম্প্যাক্ট ফেলবে। তো এই 50 লাখের সঙ্গে তো আরও দেখেন আরও কিছু জিনিস যুক্ত আছে, যেমন আমি যেমনটা বলছিলাম যে মেট্রো রেলের সঙ্গে যারা যেসব শ্রমিকরা যুক্ত, যেমন মেট্রো রেল কাজের সঙ্গে বাংলাদেশে 2000 শ্রমিক যুক্ত। 2000 শ্রমিক কিন্তু আবার ঢাকা থেকে টাকাটা তার গ্রামে পাঠাচ্ছে, গ্রামে তার ফ্যামিলি, ইকোনমিতে একটা প্রাণ চাঞ্চল্য আসে। হ্যাঁ গ্রামের তার ফ্যামিলি পোলট্রি, এই টাকাটা দিয়ে সে পোলট্রি মুরগি কিনছে, সে ফিশারিজ থেকে মাছ কিনছে, সে তার পাড়ার দোকান থেকে আইসক্রিম কিনছে, পাড়ার দোকান থেকে চাল কিনছে, ডাল কিনছে। তার মানে হলো এই যে মেট্রো রেলের পিছনে 2000 শ্রমিক কাজ করছে, এই 2000 শ্রমিক কিন্তু আলটিমেটলি তার গ্রামের বিজনেসটাকেও সে কিন্তু ভাইব্রেন্ট করছিল। তো এই যে এগুলো বন্ধ হওয়ার কারণে, রিয়েল এস্টেটের এই যে 50 লাখ শ্রমিকের কাজ কমে যাওয়ার কারণে আলটিমেটলি এটার ইম্প্যাক্ট কিন্তু সেখানেও পড়েছে। অর্থাৎ ইকোনমিতে একটার সঙ্গে আরেকটা জড়িত। এবং আপনি যেটা বলেন এর সঙ্গে আরেকটি বিষয় আছে, যত বেশি উন্নয়ন কাজ চলবে সরকারের রাজস্ব আদায় বাড়বে। আমরা খেয়াল করছি যে এটার যেহেতু কাজ কমে গেছে, সরকারের রাজস্ব আদায়ের একটা ভালো অংশ কিন্তু এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে আসে, তো সেটিও সরকারের কমে গেছে। এখন আমরা আবার আবাসন খাতেই ফেরত আসি। আবাসন খাতের যে অবস্থা, তো এইটি আসলে এই রিভাইভ করা বা এই একটু প্রাণচাঞ্চল্য আসার কি কোনো উপায় আছে? কি করা যেতে পারে? আমাদের ব্যবসায়ীরা কি চান আসলে? আচ্ছা, আমি অনেক ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেছিলাম। ব্যবসায়ীরা বলছেন আসলে তারা একটা স্টেবল সরকারের অপেক্ষায় ছিলেন। তো আমাদের যেহেতু এখন একটা নির্বাচিত সরকার এসেছে, তো ব্যবসায়ীরা আশা করছেন যে এখন অটোমেটিক্যালি এই ডিমান্ডটা বাড়বে। কিছু মানুষের হাত থেকে টাকা চলে গেছে, এখন আবার নতুন করে কিছু মানুষের হাতে টাকা আসবে। আবার হলো যখন তারা আশা করছেন যে সরকার উন্নয়ন প্রজেক্টগুলো আবার শুরু করবে, এলজিডির কাজগুলো হবে। তো একটা কাজ যখন হয়, এটার সঙ্গে আরেকটা কাজ আসলে অটোমেটিকলি ভাইব্রেন্ট হয়। এবং হলো রিয়েল এস্টেট সেক্টরও কিছু জিনিস হ্যান্ড ওভার করতে পারবে তারা। যেমনটা বলছিলাম শুরুতেই, যে কিছু মানুষ ইনস্টলমেন্ট দিতে পারছে না, যারা ইনস্টলমেন্ট দিতে পারছে না, এখন রিয়েল এস্টেট কোম্পানিগুলো নতুন বায়ার খুঁজে তার কাছে এটা হ্যান্ড ওভার করবে যে আপনি এটার কন্টিনিউ করেন। এভাবে আসলে কোম্পানিগুলো ঘুরে দাঁড়াবে। এবং কিছু কোম্পানি বলছে যে তারা ইতিমধ্যেই তারা আসলে ভালো রেসপন্স পাচ্ছে। তবে আপাতত এই যে ইরান আমেরিকা যুদ্ধের কারণে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, হাতে টাকা কেউ রাখতে চাচ্ছেন যে রেখে দিচ্ছেন। এই সংকটটা কেটে গেলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে। আর কোম্পানিগুলো আসলে কিছু কোম্পানি যেহেতু আমাদের রিপোর্টে আজকে আছে যে রিয়েল এস্টেট সেক্টরে প্রায় এখন 26% লোন অনাদায়ী হয়ে গেছে, যেটাকে আমরা ঋণখেলাপি বলি, যেটা 2022 সালে ছিল 8%। এই যে এর মানে হলো কিছু কোম্পানি ঋণখেলাপি হয়ে গেছে, তারা আসলে দেউলিয়া হওয়ার পথে বা তারা আসলে ব্যবসা করতে পারছে না। তো এই কোম্পানিগুলোকে ব্যবসাটিকে রাখার জন্য আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন থেকে 3000 কোটি টাকার একটা সহায়তা চাওয়া হয়েছে ইনস্ট্যান্ট, যেটা আসলে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কাজে দেবে। এটা যদি সরকার দেয়। আবার কিছু কোম্পানি সাময়িক সময়ের জন্য হইল কালো টাকা, মানে যেটা হলো অপ্রদর্শিত অর্থ, কালো টাকা না, অপ্রদর্শিত অর্থ, এখানে ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়ার একটা দাবি করছেন। তারা বলছেন যে একটা পলিটিক্যাল বড় চেঞ্জের পরে অনেকে আসলে রেগুলেশনের ভয়ে ইনভেস্টমেন্ট করছেন না, যে নতুন রেগুলেশন তাকে ধরবে, কোথা থেকে টাকা আনছেন। সো এই সুযোগটা যদি দেওয়া হয় যে আমরা হয়তো 1 বছরের জন্য জিজ্ঞেস করব না, তখন হয়তো অনেকে ইনভেস্টমেন্ট করবে। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা হলো যারা আবাসন ব্যবসা করে তাদের দাবি। আমি চাই না যে কালো টাকা কখনোই ইনভেস্টমেন্ট। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে আমাদের একটা হচ্ছে আবাসন খাতে ফ্ল্যাট বা প্লট এসব নিবন্ধনের একটা খরচ আছে, ট্যাক্স সহ অন্যান্য অনেক খরচ। এই খরচটা তুলনামূলক একটু বেশি যে ট্যাক্স রেট, তো সেটি আবাসন ব্যবসায়ীদের মেবি দাবি সেটিকে একটি রিজনেবল অবস্থায় আনা হোক। বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে, প্রকৃত ভ্যালু কেউ দেখাতে চান না। এর ফলে বাংলাদেশে প্রচুর মানে কালো টাকা বলি, অপ্রদর্শিত অর্থ বলি, এই কারণে হয়ে যায় এই আবাসন সেক্টরের। কারণ অনেক সময় মৌজা ভ্যালুর সাথে অ্যাকচুয়াল ভ্যালুর প্রাইসই মিলে না। আবার যেই প্রাইসে যিনি অ্যাপার্টমেন্ট কিনলেন, প্রকৃত প্রাইস উনি ট্যাক্স কম দেওয়ার জন্য আসলে অনেক কম দেখান, অথবা উনি ওই টাকার উৎস কীভাবে দেখাবেন সেজন্য কম দেখান। এসব বিষয় আছে। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ যে সরকার অনেক বছরের পর বছর এই কালো টাকা সাদা করার সুযোগ এই সেক্টর বা অন্যান্য সেক্টরও দিয়ে এসেছে। আপনি জানেন 2021-22 অর্থ বছরে একটা বড় সুবিধা তখন দিয়েছিল, কালো টাকা বিনিয়োগ কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। এটি হয়তো আবাসন খাতকে প্রাণচাঞ্চল্য আনতে একটা ভূমিকা রেখেছে ঠিক, কিন্তু একই সঙ্গে এটিও ঠিক যে এটি যদি ক্রমাগত সরকার দিতে থাকে তাহলে
অবৈধ অর্থ আয়ের যারা আয় করতে চান অবৈধ পথে তারা উৎসাহিত হন। ফলে এই জায়গাতে সরকারকে আসলে চিন্তা করতে হবে যে এই সুযোগটা এইভাবে আসলে দেওয়া যাবে কিনা বা দেওয়া উচিত কিনা। কারণ যিনি প্রকৃত অর্থে ট্যাক্স দিয়ে সরকারকে সব ধরনের ট্যাক্স 30% হাইয়েস্ট একজন ব্যক্তির ট্যাক্স, সেই ট্যাক্স দিয়ে উনি নিয়ম মাফিক ট্যাক্স দিয়ে গেলেন সরকারকে, অথচ উনি একটা লোক অবৈধ পথে হয়তো অর্থ উপার্জন করেছে, উনি মাত্র 10% ট্যাক্স দিয়ে এইখানে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছেন। তো এরকম এটি এক ধরনের বৈষম্য। এক্ষেত্রেও সরকারকে খেয়াল রাখতে হবে দুটি বিষয়। একটি, আবাসন খাতকে ডেফিনেটলি উন্নতি করার জন্য সরকারের কিছু সাপোর্ট লাগবে, একই সঙ্গে করদাতা যারা প্রকৃত অর্থে সৎ করদাতা তাদেরকেও আমি নিরুৎসাহিত একটু করা। অ্যাড করি এখানে, যেমন আপনি যেমনটা বলছিলেন যে 10% ট্যাক্স দিয়ে যদি সুযোগ দেয় সেটা আসলে অনৈতিক হয়, আর একজন প্রকৃত করদাতা যে রেগুলার ট্যাক্স দেয় সে 30% কর দেয়। তো সরকার আসলে আবাসন খাতে যদি ট্যাক্স মানে সুবিধা দিতে চায়, ব্যবসায়ীদের মূল ফোকাস কিন্তু আসলে ট্যাক্স নিয়ে না, তাদের ফোকাস হলো প্রশ্ন করা না করার ইস্যুটাতে। যে তারা চায় যে আসলে এখানে কেউ যদি ইনভেস্ট করে তাকে প্রশ্ন করা হবে না, কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না। অর্থাৎ সরকার সেখানে 30% ট্যাক্স আরোপ করুক, যে আবাসন খাতে কেউ যদি জমি কিনে অপ্রত্যাশিত অর্থ দিয়ে তাকে 30% ট্যাক্স দিয়ে সে জমি কিনতে পারবে, শুধু অ্যামনেস্টি দেওয়া। অ্যামনেস্টি দেওয়া সরকার এটা দিলেই আসলে আমার কাছে মনে হয় এটা দিলেও ভাইব্রেন্ট থাকবে মানুষজন আসলে। কিন্তু হ্যাঁ, সেখানেও প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারবে না মানে হচ্ছে এই টাকা আমি কোত্থেকে পেলাম সে প্রশ্ন করা যাবে না। ফলে এটা আসলেই করা উচিত কিনা সেটি নিশ্চয়ই সরকার বিবেচনা করবে। আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। টিবিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।